আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের এই প্রি মেডিকেল ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টার্গেট অডিয়েন্স হচ্ছে তোমরা 2026 এইচএসসি ব্যাচ, যারা আগামী বছর ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনে অ্যাপিয়ার করবে। তো আমরা তোমাদের জন্য অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচ শুরু করে দিয়েছি, কারণ নিশ্চয়ই তোমরা দেখেছো যে মেডিকেল পরীক্ষা হচ্ছে এইচএসসি রেজাল্টের পরে সবচেয়ে আগে হয় যে পরীক্ষাটা, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা। তো এই পরীক্ষাতে আসলে প্রস্তুতি নেওয়ার মতো অনেক বেশি সময় একদমই পাওয়া যায় না। তাই যদি তুমি আগে থেকেই প্রস্তুতি শুরু না করো, যদি এরকম চিন্তা তোমার মধ্যে থাকে যে আগে এইচএসসি পরীক্ষাটা দিয়ে ফেলি, তারপরে বাবা চিন্তা করা যাবে কি করব, এটা একদমই তোমাকে মানে ব্যর্থতার সর্বশেষ স্তরে নিয়ে গিয়ে ফেলবে। ঠিক আছে? তাই তোমাদের কাছে অনুরোধ, এখনই টার্গেট ফিক্সড করে ফেলো। আশা করি তোমরা যারা শুনছো তারা ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশনের দিকেই বেশি চেষ্টা করবে, এবং যদি তাই হয়ে থাকে তাহলে এখন এই সময়টাই হচ্ছে মোক্ষম সময়, যখন থেকে তোমার এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন বোথ প্রিপারেশান প্যারালালি কন্টিনিউ করতে হবে। এইচএসসি প্রস্তুতি তুমি নিবাই, এইচএসসিতে তো তোমাকে তো A+ পেতেই হবে, পাশাপাশি মেডিকেলে যেন তুমি একটা সিট নিশ্চিত করতে পারো, ডিএমসিতে যেন তুমি চান্স পেতে পারো, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, দেরি করা যাবে না। অলরেডি দেরি হয়ে গিয়েছে বলতে পারো। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাইয়া এখনও প্রি টেস্টই হইল না, অথবা টেস্ট পরীক্ষাই হলো না, এখন থেকে মেডিকেলের কথা চিন্তা করব, এত তাড়াতাড়ি বেশি আর্লি হয়ে যাচ্ছে না? তোমাকে আমি বলতে চাই যে এইচএসসির পরে তোমার হাতে সময় থাকবে 2.5 মাস থেকে 3 মাস। সেই সময় তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টা বিষয়ের 6টা পেপার, এছাড়াও ইংলিশ, সাধারণ জ্ঞান আরও 2টা পেপার, 8টা পেপারের পরীক্ষা দিতে হবে, তাই না? এটা কিন্তু অনেক বড় সিলেবাস। এবং তোমরা জানো যে 2021 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 5 বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হলো। তোমরা 26 ব্যাচ, আমি বলতে পারি তোমরা একটু আনলাকি। তোমাদের কিন্তু এইচএসসিতে ফুল সিলেবাসেই পরীক্ষা দিতে হবে, তাই না? তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে। ওদের কিন্তু ম্যাথ পড়তে হয়নি। এইচএসসিতে ম্যাথ শর্ট সিলেবাসে পরীক্ষা দিলেও অ্যাডমিশনে কিন্তু আর ম্যাথের কোনো ঝামেলা নাই, কিন্তু তোমাকে ম্যাথ ফুল সিলেবাসই পড়তে হবে এবং সেটাতে এইচএসসি পরীক্ষা দিতে হবে। তো তোমাদের পড়া বেশি, আগের ব্যাচগুলোর তুলনায় তোমাদের পড়া বেশি, তাই তোমাদেরকে পরিশ্রমও করতে হবে বেশি ভাইয়া। ওকে, আর আমরা আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ব, একটা চ্যাপ্টারের অংশ বিশেষ পড়ব। এটা দিয়ে আমি আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব তোমরা ফিজিক্স কীভাবে পড়বা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। এইচএসসির জন্য তো তোমরা প্রস্তুতি নিচ্ছই, সেই জন্য তোমাদের অনেক ব্যবস্থা আছে, কিন্তু মেডিকেল প্রিপারেশনের জন্য ফিজিক্স কীভাবে পড়তে হয় সেই ব্যাপারটা আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই শুনেছো এবছর মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্স থেকে কত মার্ক থাকবে বলো তো, জানো তোমরা? ফিজিক্স থেকে কত আসবে? আগে বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংলিশ 15 এবং জেনারেল নলেজ থেকে 10 মার্ক, টোটাল 100 মার্ক আসতো। এবছর নতুন যারা এবার পরীক্ষা দেবে তাদের কিন্তু মানবন্টনটা একটু পরিবর্তন করে দিয়েছে। তোমরা দেখেছো কি না? এবছর ফিজিক্সের মার্ক 20 থেকে 15তে নামায় নিয়ে আসছে, অর্থাৎ তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে 21টা চ্যাপ্টার পড়বা। এই 21টা চ্যাপ্টার থেকে মেডিকেলে প্রশ্ন আসবে 15টা। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটারও কম প্রশ্ন আসবে। ব্যাপারটা হচ্ছে যে 2-3টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে হয়তো, বা এমন কোনো চ্যাপ্টার থাকবে যেখান থেকে কোনো প্রশ্নই আসবে না। তোমাদের সময়ও এরকমই থাকার কথা, 15,
এটা সহসা চেঞ্জ হওয়ার কথা না, প্রতি বছর তার চেঞ্জ হয় না, অনেক বছর ধরে পূর্বের মান বন্টনটাই ছিল, এবছর চেঞ্জ করেছে, এবছর যেহেতু চেঞ্জ করলো আগামী বছরই আবার চেঞ্জ করবে, আনলাইকলি, এমনটা হওয়ার কথা না। তোমাদের সময়ও এমনটাই থাকার কথা। তো ব্যাপারটা হচ্ছে পড়া তো ভাইয়া অনেক, ফিজিক্সের 2টা পেপারে 21টা অধ্যায়, সেখান থেকে মাত্র 15 মার্ক। কিভাবে পড়বো, কিভাবে পড়ে কাভার করব, যেন সময় নষ্টও না হয়, আবার 15তে 15 পাই, এজন্য যেভাবে পড়তে হবে সেটাই আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো আমরা একটা চ্যাপ্টার, তোমাদের প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা আমি বাছাই করে নিয়েছি। তোমরা একটু বলো তো এই চ্যাপ্টারটা কি তোমরা পড়েছো? হ্যাঁ, ইংরেজি ভোকাবুলারিগুলো ডাইজেস্ট থেকে পড়লেই চলবে, এনাফ। হ্যাঁ, আমাদের ইংলিশ ডাইজেস্টটা এতটাই সমৃদ্ধ, অহংকার বা গর্ব না, রিয়েল ফ্যাক্ট হচ্ছে বিগত 10 বছর আমি যতদিন রেটিনাতে আছি আমি দেখিনি যে ইংলিশের একটা সিঙ্গেল প্রশ্ন আমাদের ডাইজেস্টের বাইরে থেকে আসছে। যেসব স্টুডেন্ট কষ্ট করে ডাইজেস্টটা শেষ করেছে ইংলিশের ক্ষেত্রে, তাদের 15তে 15 মার্কসই কমন চলে আসছে। তো তোমরা যদি ডাইজেস্টটা কাভার করতে পারো, তোমাদেরকে ভর্তির সময় মনে হয় দেওয়া হয়েছে, তোমরা এখান থেকেই ইনশাল্লাহ সম্পূর্ণ কমন পাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, যাই হোক, যতখানি পড়েছো আজকে আমরা একদম শুরু থেকে পড়বো ভাইয়া। হ্যাঁ, তো প্রথমেই আমাদের এই চ্যাপ্টারের নাম তো কাজ শক্তি ক্ষমতা। হ্যাঁ, তো আমরা প্রথমে কাজ নিয়ে পড়বো, এবং মেডিকেলে ব্যাপারটা হচ্ছে যে তুমি বই থেকে সরাসরি প্রশ্ন কমন পাবা। মেডিকেলের ব্যাপারটা আবার একটু মজার, বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশ্ন বানায় দেয়, মেডিকেলে প্রশ্ন বানায় দেয় না, বইয়ের থেকে সরাসরি তুলে দেয়। মানে বইয়ের লাইন থেকে হুবহু কমন পাওয়া যায়, বা অনুশীলনীর প্রশ্ন থেকে হুবহু কমন পাওয়া যায়, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না, যা আসবে বই থেকেই আসবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি যদি বল প্রয়োগে কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলেই কাজ হয়। একটা উদাহরণ দিই, একটা দেয়াল, তোমার পাশেই যে দেয়ালটা আছে, তুমি গিয়ে 3বার জোরে জোরে ধাক্কা দিলা, বলো তো কাজ হলো কি না? তুমি যেখানে বসে আছো পাশে যে দেয়ালটা আছে, জোরে জোরে 3বার ধাক্কা দিয়ে আসো, আর বলো কাজ করলে কি না? আচ্ছা মমিন, এইচএসসি 27 ব্যাচ, কোনো সমস্যা নেই, দেখো মেডিকেল প্রস্তুতির জন্য ফিজিক্স কিভাবে পড়তে হয়। আচ্ছা, তাহলে কাজ হয় নাই, কেন কাজ হয়নি? তুমি যে জোরে জোরে ধাক্কা দিলা তবুও কাজ হলো না, কেন হলো না? কারণ বল প্রয়োগ করলেও স্মরণ হয় নাই। আমরা জানি কাজের সমীকরণ W=Fs, যেহেতু এস স্মরণ 0, তাই কাজও 0। তাহলে বল প্রয়োগে স্মরণ হলে তবেই কাজ হবে, স্মরণ না হলে কাজ হবে না। এই জিনিসটা তুমি বুঝলা, এটাই ওকে, এটাই এনাফ, তোমার পরীক্ষার জন্য এটাই দরকার। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আর তেমন কোনো কাজ, মানে আর কোনো পড়া নাই। আমরা এজন্য তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করব, যেন তোমরা পড়ার মাঝে কোন লাইনটা আসলে আমার লাগবে সেটা যেন তোমরা ধরতে পারো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাজের সমীকরণ W=Fs। এফ মানে বল, এস মানে স্মরণ। বল এবং স্মরণ দুটোই স্কেলার ভেক্টর রাশি, তাই না ভাই? আমরা জানি বল এবং স্মরণ দুটোই ভেক্টর রাশি, তবুও কাজ কিন্তু স্কেলার রাশি। কারণ কি বলতো? কারণ কাজ হচ্ছে বল এবং স্মরণের ডট গুণফল, তাই না? এই জন্য কাজ হচ্ছে স্কেলার রাশি। তো এখান থেকে আমার ইকুয়েশনটা লাগবে। ঠিক আছে, এরপরে এখানে আর তেমন কিছু নাই, নিচে চলে আসো। আমরা কাজের আরেকটা সমীকরণ পাই W=Fs cos θ, অর্থাৎ বল প্রয়োগে স্মরণ যখন হবে, তো বলের প্রয়োগের দিক আর স্মরণের দিক, এই দুইয়ের মাঝখানের কোণের cos θ সমানুপাতিক হয় কাজের মান। ঠিক আছে ভাইয়া, তাহলে Fs cos θ, F হচ্ছে বল আর S cos θ হচ্ছে বলের দিকে স্মরণের উপাংশ। এই সমীকরণটাও আমরা কাজের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কাজ সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা। এরপরে আসো কাজের একক, বলের একক নিউটন, কাজের একক মিটার। তাহলে
সরণের একক মিটার, তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার। অথবা নিউটন মিটারকে আমরা জুলও বলতে পারি, জুল বা নিউটন মিটার। কাজের এসআই একক জুল বা নিউটন মিটার, ঠিক আছে। আর নিউটন মিটারকে বা এই কাজের সমীকরণকে যদি তুমি অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ দাও, তাহলে আমরা অভিকর্ষ একক পাই, কাজের অভিকর্ষ একক, যেটা হচ্ছে কেজি মিটার। কেজি মিটার কিভাবে আসলো? ওই যেখান থেকে চিন্তা করতে পারো ভাই, আমরা জানি W=Fs, তাই না? এফ এস, এফ এর বদলে আমরা এম এ লিখতে পারি, ইন্টু এস এর বদলে আমরা মিটার লিখতে পারি, আপাতত এসি রাখি, আর নিচে আমি ওটাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ দিব। তাহলে এই অভিকর্ষ ত্বরণ আর এই হলো ত্বরণ, দুই ত্বরণ কেটে গেল, থাকলো ভর আর সরণ। ভরের একক কেজি, সরণের একক মিটার। তাহলে কেজি মিটার এটাও কাজের একটা একক, তবে এটা যেহেতু অভিকর্ষ ত্বরণের প্রেক্ষিতে পাওয়া গেল, তাই এটাকে আমরা বলবো অভিকর্ষ একক। এটা হচ্ছে কাজের অভিকর্ষ একক। তাহলে দেখো ভাইয়া, কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার, কিন্তু যদি বলে কাজের অভিকর্ষ একক কি, তাহলে আবার কেজি মিটার, চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি আসে কাজের অভিকর্ষ একক কোনটি, জুল, নিউটন মিটার, কেজি মিটার, জুল পার মিটার, এরকমই আসে, তাহলে কেজি মিটার, বই থেকে সরাসরি। ওকে, আচ্ছা। এরপরে আসো মাত্রা, শেষমেশ মাত্রাটা আমরা পাবো। মাত্রা নির্ণয় করাটা তোমরা শিখবা, নিশ্চয়ই তোমরা জানো, না জানলে এখনও সময় আছে, শিখে ফেলো কিভাবে মাত্রা বের করতে হয়। আমরা একক থেকে মাত্রা বের করতে পারি অথবা সমীকরণ থেকেও মাত্রা বের করতে পারি। যেমন এখানে এফ এস W=Fs, এফ মানে বল, বলের মাত্রা কি, বলের মাত্রাকে আবার বের করতে চাইলে আমরা F=ma লিখতে পারি। এম মানে ভর, ভরের মাত্রা ক্যাপিটাল এম, এ মানে ত্বরণ, ত্বরণের মাত্রা L T−2, আর এস এস এর মাত্রা আরেকটা এল, তাহলে আমার দাঁড়ালো এম L² T−2, অর্থাৎ এইটা হচ্ছে আমার কাজের মাত্রা, যেটা এখানেও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মাত্রা মুখস্থ করার জিনিস না ভাইয়া, মাত্রা মুখস্থ করতে গেলে পাগল হয়ে যাবা, আমরা চাই না তোমরা পাগল হও। মাত্রা বের করতে হবে, আমরা তো সমীকরণ জানি, Fs W=Fs, ঠিক আছে। তো সমীকরণ থেকে মাত্রা বের করা শিখলে এটার থেকে চাপ মুক্ত হয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কাজের প্রাথমিক আলোচনা শেষ করলাম। এবার আমরা দেখব বইতে কাজ হওয়া না হওয়ার কিছু উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, একটু ব্যতিক্রম ধর্মী উদাহরণ দেওয়া আছে। যেমন দেখো, এটা সূর্য, এটা পৃথিবী ধরে নিলাম, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। ওকে, কোন বলের কারণে পৃথিবী চারপাশে ঘুরছে, ছিটকে চলে যাচ্ছে না? বলো তো ভাইয়া আপুরা, তোমরা কি জানো কোন বলের কারণে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, কখনো ছিটকে চলে যাচ্ছে না? মহাকর্ষ বল, তাই না? তো মহাকর্ষ বল এই যে পৃথিবীকে ঘোরাচ্ছে, এখানে কি মহাকর্ষ বল দ্বারা কোনো কাজ হচ্ছে কি না? তোমাদের কি মনে হয় মহাকর্ষ বল দ্বারা কোনো কাজ হচ্ছে কি না? খেয়াল করে দেখো ভাইয়া, সূর্য পৃথিবীকে টানছে, ভালো কথা, পৃথিবী এদিকে ঘুরছে, সেটাও ভালো কথা। তো এটা হচ্ছে ওর সরণের উপাংশ, আর এটা হচ্ছে বলের টান। দুইয়ের মাঝখানে কোনটা একটু চিন্তা করো, 90 ডিগ্রি হয়েছে। cos 90 ডিগ্রির মান কত ভাইয়া? cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাই পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল যে পৃথিবীকে আবর্তন করাচ্ছে, এ সময় মহাকর্ষ বল কোনো কাজ করছে না, কারণ cos 90 ডিগ্রির মান হয় 0। তোমাদের পরীক্ষা এরকম থাকবে, নিচের কোন ক্ষেত্রে কাজের মান 0 হয়, ঠিক আছে? তখন দেখবা এরকম অপশান আছে, পৃথিবীর সূর্যের চারদিকে ঘূর্ণন, এটা একটা শূন্য কাজের উদাহরণ। ওকে, আচ্ছা। এরপরে আসো, তুমি সকালবেলা বাসায় আছো, আম্মু বললো যাও তো একটু বাজার করে নিয়ে এসো। তুমি বাজারে গেলা,
অনেকগুলো বাজার করলা, ব্যাগ হাতে নিয়ে চলে আসলা। আমরা যদি এই জিনিসটাকে একটু এভাবে দেখি, তুমি যখন ব্যাগ নিয়ে আসছিলে ভাইয়া, তখন এটা তুমি, আচ্ছা এটা তোমার ব্যাগ, ওকে। তুমি যাচ্ছ ওই দিকে, অভিকর্ষ বল এবার তোমার ব্যাগটাকে টানছে নিচের দিকে। তুমি যাচ্ছ ওই দিকে, ব্যাগটাকে টানছে সে নিচের দিকে। তুমি ব্যাগটাকে শক্ত করে বল প্রয়োগে ধরে আছো। তো তোমার সরণ হচ্ছে সামনে আর বল ক্রিয়া করছে নিচে। দুইয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখতে পাইলা? এখন বলো এখানে কার কাজ শূন্য? তোমার কাজ শূন্য নাকি অভিকর্ষ বলের কাজ শূন্য? হ্যাঁ, অভিকর্ষ বলও তো টানতেছে, তুমিও টানতেছো, তুমি ব্যাগ নিয়ে আসতেছো বাজার থেকে, আর অভিকর্ষ বল ব্যাগটাকে নিচের দিকে টানতেছে। তোমার কাজ তো অবশ্যই হয়েছে, এত কষ্ট করে গেলা আসলা, স্মরণ হইলো, বল প্রয়োগ করছো, তোমার কাজ অবশ্যই হয়েছে। কিন্তু এখানে অভিকর্ষ বলের কাজ হয় নাই, কারণ অভিকর্ষ বল ব্যাগটাকে নিচের দিকে টেনেছে আর তুমি ব্যাগটাকে সামনের দিকে নিয়েছো। দুই কোণের মাঝখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, তাই না? দেখা গেল। তাহলে এখানে অভিকর্ষ বল কোনো কাজ করলো না, তাহলে অভিকর্ষ বল কোনো কাজ করবে না। ঠিক আছে? সমতল পথে হাঁটলে অভিকর্ষ বল কাজ করে না, কারণ সমতল পথে কোণটা ঠিকঠাক থাকে, একদম 90 ডিগ্রি থাকে। ওকে, তাহলে এটাও একটা দেখলাম আমরা যে মহাকর্ষ বল কখন কাজ করে না, যখন পৃথিবী মহাকর্ষের চারপাশে ঘোরে। অভিকর্ষ বল কখন কাজ করছে না, এরকম একটা উদাহরণ যখন আমি ব্যাগ হাতে সমতল পথে হাঁটছি। ঠিক আছে? এছাড়া আরেকটা অপশান আছে, ধরো তুমি সুতায় পাথর বেঁধে তোমার আঙ্গুলের চারপাশে ঘোরাচ্ছ। তো এই যে ঘোরানোর সময় যে বলের কারণে এই সুতাটা পাথরটা ছিটকে পড়ছে না, সেই বলটাকে আমরা বলবো অভিকেন্দ্র বল। ঠিক আছে? এবং এই বলের কারণে জিনিসটা ছিটকে পড়ছে না, তো এইখানে দড়ির টানের কাজটাও শূন্য হয়। ঠিক আছে? তাহলে আমরা এটা মনে রাখবো, পাথর ঘোরানোর সময় দড়ির টান কোনো কাজ করে না। এটাও একটা উদাহরণ। হ্যাঁ, তাহলে এরকম 3টা উদাহরণ, এই উদাহরণগুলো হচ্ছে কাজ শূন্য হওয়ার উদাহরণ। এই জিনিসগুলো বেশি ফোকাসড হয়, পরীক্ষায় আসে বেশি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বলের সংজ্ঞা টঙ্গা এগুলোর থেকে জানলাম যেটা, হ্যাঁ, যে সরণ 0 হলে কাজ 0 হয়। এই 0 হয় কোন কোন শর্তে, এটাই গুরুত্বপূর্ণ। তাই দেখো বারবার এটা চলে আসছে, সরণ 0 হলে কাজ 0 হয়, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেও কাজ 0 হয়। ঠিক আছে? তাহলে দুই ক্ষেত্রে কাজ 0 হয় আমরা পাইলাম, সরণ শূন্য হলে আর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হলে কাজ শূন্য হয়। ঠিক আছে, এরপরে আসো আমরা এবার আরো দুটো নতুন কনসেপ্ট দেখি, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। বল যেদিকে প্রয়োগ হয়, হ্যাঁ, যদি সরণও সেদিকেই হয় তাহলে এটাকে বলের দ্বারা কাজ বলে। কি বললাম? বল যেদিকে প্রয়োগ হয়, সরণও যদি সেদিকেই হয় তাহলে এটাকে বলের দ্বারা কাজ বলে। আর যদি উল্টাটা হয়, বল যেদিকে প্রয়োগ হলো, সরণ হলো উল্টা দিকে, তাহলে সেটাকে বলা হয় কাজের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ হলে সেই কাজকে বলে ধনাত্মক কাজ, আর বলের বিরুদ্ধে কাজ হলে সেই কাজটাকে বলে ঋণাত্মক কাজ। তাহলে কাজ ধনাত্মক বা বলের দ্বারা কাজ, আর কাজ ঋণাত্মক যেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে? আচ্ছা, যেমন তুমি একটা ঢিল মারলা আম গাছে, আমের বোটা বিচ্ছিন্ন হয়ে গেল। আম কোন বলের কারণে মাটিতে পড়বে? অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল যেদিকে টানছে, সরণও সেদিকেই হচ্ছে, আম নিচে পড়ছে। তাহলে আম যখন গাছ থেকে মাটিতে পড়ছে,
কাজ ধনাত্মক নাকি ঋণাত্মক হচ্ছে বলো তো? পজিটিভ কাজ নাকি নেগেটিভ কাজ? তাহলে ভাইয়া যখন অভিকর্ষ বল আমটাকে টেনে গাছ থেকে মাটিতে নামাচ্ছে, তখন বল যেদিকে টানছে সরণও সেই দিকেই হচ্ছে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক কাজ। ঠিক আছে, ধনাত্মক কাজের ক্ষেত্রে তোমরা এবার বলো তো, আম যখন মাটিতে পড়ছে আমের গতিশক্তি বাড়ছে নাকি স্থিতিশক্তি বাড়ছে? আম যত পড়বে গতিশক্তি বাড়বে আর স্থিতিশক্তি কমবে। তাহলে ধনাত্মক কাজের একটা বৈশিষ্ট্য হলো গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। ঠিক আছে, ঋণাত্মক কাজে উল্টাটা হবে, মনে রাখবা। এখানে স্থিতিশক্তি বৃদ্ধি পায় আর গতিশক্তি হ্রাস পায়। উদাহরণ দিই, তুমি সিঁড়ি দিয়ে অনেকগুলো বই, তোমার ব্যাগ, তোমার কলেজের ক্লাস হয় 6 তলায়, লিফট নাই, ব্যাগ কাঁধে নিয়ে উপরে উঠছো সিঁড়ি দিয়ে, বলো তো কি কাজ করতেছো? মানে অভিকর্ষ এখানে কি কাজ করছে, পজিটিভ নাকি নেগেটিভ কাজ? কি কাজ হচ্ছে? কাঁধে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠছি, অভিকর্ষ বল ব্যাগকে নিচের দিকে টানছে, কিন্তু তুমি কষ্ট করে ব্যাগকে ওপরের দিকে উঠাচ্ছ। বল যেদিকে ক্রিয়া করছে সরণ তুমি উল্টা দিকে ঘটাচ্ছ, বল নিচের দিকে ক্রিয়া করছে, সরণ উপরের দিকে হচ্ছে। তাহলে এটা কি ধরনের কাজ করছো? তাহলে তুমি নেগেটিভ কাজ করছো। ঠিক আছে, আর নেগেটিভ কাজে তুমি যত ওপরে উঠবা সিঁড়ির, তুমি প্র্যাকটিক্যালি বলো তো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 6 তলায় উঠে যাচ্ছ, তোমার গতি কি বাড়তেছে না কমতেছে? যখন 6 তলা 7 তলা 8 তলায় উঠছো, 8 তলা কি এতটা ইজি ওঠা? প্রথম দিকে অনেক দৌড়াদৌড়ি করে দ্রুত উঠলেও পরের দিকে কিন্তু বুঝতে পারবা তোমার গতি আস্তে আস্তে কমে যাচ্ছে, গতিশক্তি কমছে। কোনটা বাড়তেছে? স্থিতিশক্তি বাড়তেছে। ঠিক আছে, তাহলে বলের দ্বারা কাজ মানে ভাইয়া ধনাত্মক কাজ। ধনাত্মক কাজে গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। আর বলের বিরুদ্ধে কাজ মানে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের উদাহরণ, আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি, ঋণাত্মক কাজে গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। লাস্ট শর্ত, থিটার মান কত হলে ধনাত্মক কাজ হবে? 0-র চেয়ে বেশি অথবা 0-র সমান থেকে 90-র কম। কারণ cos 90-র মান -1, সরি cos 90-র মান তো 0, এই তো কাজ 0, কিন্তু 91 cos 91 ডিগ্রি এটার মান হচ্ছে ঋণাত্মক, তখন সেটা হবে ঋণাত্মক কাজ। ঠিক আছে, তাহলে থিটার মান 0-র সমান অথবা এর চেয়ে বেশি হলে অথবা 90-র কম হলে তখন আমরা পাবো ধনাত্মক কাজ। আর যদি থিটার মান হয় 90-র বেশি অথবা 180-র কম অথবা 180-র সমান, তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ, কারণ cos 180 ডিগ্রির মান -1। ঠিক আছে, মাইনাস। ওকে, তাহলে এই দিয়ে আমরা বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ আমরা দেখলাম এবং আমরা উদাহরণও দিলাম। তাহলে তোমরা আমাকে বলো তো, যে রকেট যখন আকাশে ওঠে তখন অভিকর্ষ বলের কাজ পজিটিভ হয় না নেগেটিভ হয়? রকেট যখন আকাশে ওঠে তখন অভিকর্ষ বলের কাজের প্রকৃতি পজিটিভ নাকি নেগেটিভ হয়? ওকে, আমরা জানি যে যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে তখন কাজটা আমরা নেগেটিভ ধরব। ঠিক আছে, ওকে। এরপরে আসো শূন্য কাজ ও কার্যহীন বল। আমরা একটু আগে এগুলো দেখেছি, অনেক ক্ষেত্রেই কাজ 0 হয়। জান্নাত ঠিক বলেছো ভাইয়া। ওকে, তাহলে এখানে একটা দেখো, কার্যহীন বল নামের একটা বল আছে, যে বল আসলে কখনো কাজ করে না। কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল, যেটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স, এটাকে বলা হয় কার্যহীন বল। ও আসলে কখনোই কোনো কাজ করে না। ঠিক আছে, এটাকে কার্যহীন বল বলে। তো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। কার্যহীন বল কোনটি? তাহলে কেন্দ্রমুখী বা সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, এটা হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে, আচ্ছা।
তো এখানে আমরা একটা ম্যাথে চলে আসি। দেখো এখানে একটা ছোট অঙ্ক আছে। 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো। সিঁড়িটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এটা আর অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে যদি, তবে কাজ করতে হবে। আমরা প্রথমটা করি। তোমাদেরকে আমি এখানে শেখাবো ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তোমরা জানো তো মেডিকেল অ্যাডমিশনে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় নিটের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় কি না তোমরা জানো? বলো তো। ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, মুখে মুখেই ম্যাথ করতে হবে, হাতে হাতেই করতে হবে। তাই এখন থেকেই ক্যালকুলেটর দিয়ে তোমরা এইচএসসি তো পার হয়ে যাবা, কিন্তু অ্যাডমিশনে পার হওয়ার জন্য কিন্তু ক্যালকুলেটর থাকবে না। তাই একটু হাতেও কাটাকাটি করা, ক্যালকুলেশন করা শিখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে সামনে গিয়ে আটকায় যাবা। ঠিক আছে? শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, বুঝেছো? তাহলে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো ভাইয়া। আগে থেকে প্রস্তুতি থাকলে পরে গিয়ে তোমার জন্য যুদ্ধটা সহজ হবে, না হলে বিপদে পড়ে যাবা। তো আসো কীভাবে আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করতে পারি। এফ এস কস থিটা, আমরা এখানে এফ ইকুয়াল টু এমজি লিখতে পারি, ভর আর অভিকর্ষ ত্বরণ, এস সরণ, কস থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো ভর তো দুটা মিলায় 200 কেজি হয়ে গেছে, তাই না? ওনার ওজন 150 আর ভর নিয়েছেন 50, দুই মিলে 200 কেজি, 9.8 আর 4 মিটার কস 60 ডিগ্রি মান হাফ। তো এটা কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি? আসো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সহজ হবে। যে কোনো গুণের মধ্যে যদি তুমি 0.5 পাও তাহলে তো ব্যাপারটা খুশি হওয়ার মতো, কারণ 0.5 মানে হাফ। কোন একটা সংখ্যাকে হাফ দিয়ে গুণ করলে সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে না? তো বলো তো 312কে যদি 0.5 দিয়ে গুণ দাও কত হবে? র্যান্ডম একটা জিজ্ঞাসা করলাম, বলো 312কে 0.5 দিয়ে গুণ দাও কত হবে, দেখি পারো কি না। সবাই ট্রাই করো, সবাই লিখো 312 ইন্টু 0.5 বা হাফ। একশো 56, তাই না? 312 অর্ধেক হলো 156। তো ঠিক একইভাবে এখানে আমাদের 200 আছে আর 0.5 আছে। 200কে যদি আমরা 0.5 দিয়ে গুণ দিই পেয়ে যাব 100। ওকে, অর্ধেক, সহজ। আর দশমিকের কোনো গুণে যদি শূন্য বিশিষ্ট সংখ্যা পাবো 100, 200, 500, তাহলে তো আরও খুশি। এবার আমরা এটাকে 9.8 সাথে গুণ দিই। তো বলো 100 ইন্টু 9.8 ইকুয়াল টু কত? সহজ কথা, দুইটা শূন্যর জন্য 2 ঘর পর চলে যাবে সংখ্যা, 980 হয়ে যাবে। 10 দিয়ে গুণ দিলেই 98 হয়ে যেত, 100 দিয়ে গুণ দিলেই 980 হয়ে গেছে। 980 গুণ 4, রইল বাকি 4। এখন তো আমরা বলতে পারো ভাইয়া 980কে 4 দিয়ে গুণ দিব তো বিশাল বড় হয়ে যাচ্ছে ভাইয়া, কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। না, এত কষ্ট পাওয়ারও কিছু নাই, এটা শর্টকাট একটা টেকনিক শেখাই দিই। 980কে তোমরা 1000 ধরতে পারো কি না? কত বেশি নিলা? 20। 980-র সাথে 20 যোগ করলে 1000 হয়। তো আমি ধরেই নিলাম 980 না, আছে 1000। 1000 দিয়ে 4 গুণ দিলে হয় 4000। সহজ, একবারেই বলে ফেলবা 4000। তো তুমি আসলে 980 থেকে 1000 নিয়েছো, মানে 20 বেশি নিয়েছিলে। তো 4 দিয়ে 20কে গুণ দাও, 4 20-এ 80 বেশি নেওয়া হয়ে গেছে। 80 মাইনাস করো, তো 4000 থেকে 80 মাইনাস করলে 3920 হয়। এই যে উত্তর। তো এটা আমি আস্তে ধীরে বুঝাই করাইলাম জন্য সময় লাগলো। তুমি যখন পাকা হয়ে যাবা, এরকম করে করে অভ্যস্ত হয়ে যাবা, তখন তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এইভাবে ম্যাথগুলো আমরা করব। ক্যালকুলেশন এক একভাবে হবে, এক একভাবে হবে। তুমি প্র্যাকটিস করলে আস্তে আস্তে তুমি দেখলেই পারবা। ঠিক আছে? ঠিক এগুলো ওই গ্রামার
আইটেম প্র্যাকটিস করার মতো। তুমি ধরো রাইট ফর্ম অফ ভার্ব বা টেন্স প্র্যাকটিস করছো, এখন তুমি দেখলেই বলো যে এটা এই হবে। আমি যদি বলি কিভাবে বুঝলা, তুমি বলবা কীভাবে আবার বুঝলাম ভাই, এগুলো তো প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেছে, রুলস তো মনে নাই, বাট আমি জানি এটাই হবে, এরকম। ঠিক আছে, শর্টকাট ক্যালকুলেশনের কোনো রুলস লাগে না, কখন কোন অবস্থায় কোনটার সাথে কোনটা ক্যালকুলেট করবা এটা প্র্যাকটিস করে করে শিখে যাবা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে যাই। এখানে কাজ শূন্য হওয়ার শর্ত 3টা দেওয়া আছে, আমরা এগুলো অবশ্য পড়ে আসছি। হ্যাঁ, স্মরণ শূন্য হলে কাজ শূন্য, মধ্যবর্তী কোণ 90 হলে কাজ শূন্য, আর বস্তু যদি সংরক্ষণশীল বলের প্রভাবে বৃত্তাকারে ঘোরে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রেও কাজ শূন্য হয়। ঠিক আছে, হইল। চলো এবার এগুলো আমাদের পড়া নাই। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, ফিজিক্সে আমি কিন্তু এই পেজ থেকে জাস্ট এই যে 365 নাম্বার পেজ থেকে শুধু একটা জায়গা পড়ছি, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমার এইটুকু লাগবে, বাকি পুরা পেজে আমার কোনো পড়া নাই। তো ফিজিক্সটা আসলে ভাই এইরকম, এমনিতে এখানে পড়া কম, তো এখানে আমরা টু দ্য পয়েন্ট পড়বো। আমরা ক্লাসে তোমাদেরকে এটা শেখাবো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, তোমরা ওগুলাই পড়বা, পড়তে তো তোমাদের কী হবে, আমরা তো আর পড়বো না, এবং তোমাকে আমরা ওই গাইডলাইনটা দেবো যে কোনটা পড়তে হবে। ঠিক আছে, তুমি সেটা পড়বা, কমন পাবা, ঝামেলা শেষ। ওকে, পরের পেজে যাই। দেখো পরের পেজে কোনো পড়াই নাই আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য, পরের পেজে 366 নাম্বার পেজে কোনো পড়াই নেই, পুরা পেজ স্কিপ। 367 নাম্বার পেজে যাই আসো। হ্যাঁ, এইখানে আমাদের পড়া আছে, এগুলো আবার পুরাতন পড়া, যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি। যেমন ধনাত্মক কাজ কখন হবে, যখন থিটার মান হবে 0-র সমান অথবা বেশি এবং 90-এর কম, তখন আমরা ধনাত্মক কাজ পাবো, আগেও বলেছি। এবং এটা দেখো মেডিকেল অ্যাডমিশনে দুইবার আসছে, আমরা আমাদের দেখানো বইতে সব লিখে দিই যে কোথা থেকে প্রশ্ন আসছে, তোমরা পড়ার সময় ধরে ফেলতে পারবা যে আচ্ছা এইভাবে প্রশ্ন আসছে, এই লাইন থেকে প্রশ্ন আসছে, তাহলে আবারও আসতে পারে, বা এই ধরনের প্রশ্ন রিপিট হতে পারে, তখন তোমরা সেটা পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, এটা আমরা জানি থিটার মান হবে এখানে 0-র সমান অথবা 0-র চেয়ে বেশি থেকে 90-এর কম। আর ঋণাত্মক কাজ ওটার উল্টাটা হয়। আচ্ছা, 0-র 90-র বেশি আর 180-র সমান অথবা কম, এটা হলো ঋণাত্মক কাজ। ঠিক আছে, ওকে। আর শূন্য হবে ওই যে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, আমরা আগেও দেখেছি কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে শূন্য কাজ, বা সেন্ট্রিপেটাল ফোর্স দ্বারা কাজ হচ্ছে শূন্য কাজ। ঠিক আছে, এখানে আর তেমন কিছু নেই। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এগুলোও পরীক্ষায় আসে না, দেখো এগুলো সবই স্কিপ। তাহলে দেখবা যে তোমার ফিজিক্স পড়াটা তোমরা কি এমন মানে চিন্তা করতে পারো যে তোমরা একদিনে ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার পড়ে ফেলবা? এরকম ইমাজিন করো তো, সম্ভব এটা? বলো তো সম্ভব কি না? একদিনে 10 ঘন্টায় সকাল থেকে রাত্রি পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা পড়বা, এবং এই সময়ের মধ্যে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেলবা। এটা পসিবল কি না বলো? পসিবল, অ্যাকচুয়ালি পসিবল। তোমাদের বড় ভাইয়াপুরা, ইনফ্যাক্ট আমরাও ফিজিক্স ফার্স্ট পেপার না, শুধু ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 21টা চ্যাপ্টার একদিনে পড়ে শেষ করে ফেলছি। এটা সম্ভব। তোমাদেরকে বলি, ধরো মেডিকেল অ্যাডমিশনে তুমি অ্যাপিয়ার করতে যাচ্ছ, এবছর মেডিকেল পরীক্ষা দিবা, তো কোন কোন বিষয়ের পরীক্ষা হবে? বটানি, জুলজি, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ইংলিশ, জিকে, 8টা, মোটামুটি 8টা। তো তুমি বোটানি যদি একদিন পড়ো, জুলজি যদি একদিন পড়ো, ফিজিক্স ফার্স্ট একদিন, ফিজিক্স সেকেন্ড একদিন, এভাবে 8টা পেপার পড়তে 8 দিন লাগবে। আচ্ছা, তাহলে কি মেডিকেল ভর্তি পরীক্ষার 8 দিন আগে থেকে রিভিশন শুরু করবা? তাই? আচ্ছা, 8 দিন আগের পড়া পরীক্ষার দিন মনে থাকবে রে? বলো তো, ইমাজিন করো সামনের বছর তোমাদেরকেও কিন্তু এরকম ফেস করতে হবে। 8 দিন আগে থেকে যদি তুমি রিভিশন দেওয়া শুরু করো,
এক এক দিন এক একটা পেপার পড়লে তোমার পুরো সিলেবাস শেষ হবে, সময় লাগবে 8 দিন। তো 8 দিন আগের পড়া পরীক্ষার দিন মনে থাকবে? কি মনে হয়? তাহলে কি করতে হবে? তোমাদেরকে এমন দক্ষতা অর্জন করতে হবে, এমন লেভেলে পৌঁছাইতে হবে যে 8টা পেপার 8 দিন না, 4 দিনে তুমি রিভিশন দিয়ে ফেলো। একদিনে বোটানি জুলজি রিভিশন দিয়ে ফেলতে হবে। 24টা চ্যাপ্টার বোটানি জুলজির একদিনে রিভিশন দিবা। কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিনে রিভিশন দিতে হবে। ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিনে রিভিশন দিতে হবে। ইংলিশ সাধারণ জ্ঞান একদিনে রিভিশন দিতে হবে। তবুও 4 দিন লাগবে ফাইনাল রিভিশন, শেষবার রিভিশন দিতে। তো তোমাদের মনে হচ্ছে কত কঠিন ব্যাপারটা? বুঝতে পারতেছো কত কঠিন ব্যাপারটা? এবং অ্যাডমিশন এমনই কঠিন হয় ভাই, অ্যাডমিশন কখনোই সহজ না। হ্যাঁ, আমাদের এইচএসসি লেভেলে তোমাদের এক একটা পরীক্ষার আগে কয়দিন ছুটি থাকে তুমি বলো তো? তোমাদের যখন এইচএসসি রুটিন দেবে, বলো ফিজিক্সের আগে কেমিস্ট্রির আগে কয়দিন ছুটি থাকবে? ফিজিক্স ফার্স্ট পেপার আগে কয়দিন ছুটি থাকবে? ফিজিক্স সেকেন্ড পেপার আগে কয়দিন ছুটি থাকবে? মিনিমাম 2-3 দিন ছুটি থাকবে না বলো? এসএসসি দিয়ে আসছো না, এক একটা পরীক্ষার আগে 3-4 দিন ছুটি থাকে। এগুলা কোনো পরীক্ষা? এগুলা পরীক্ষা কোনো ব্যাপার? তোমরাই বলো। পরীক্ষা হবে 1.5 মাস ধরে। তোমার মেডিকেল পরীক্ষা হবে 1 দিন, 1 ঘন্টা। ইমাজিন করতে পারো যে কি পরিমাণ প্রেশার পড়বে ওই দিন? তো তুমি যেমন এইচএসসিতে 2-3 দিন রিভিশন দিয়ে তারপরে একটা পেপারের পরীক্ষা দাও, মেডিকেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু ভাই এমন সুযোগ নাই। একদিনে 8টা পত্র পড়ে যেতে হবে। তোমরা এটাকে একটু কম্পেয়ার করবা যে যে আসছে পরীক্ষাটা, এইচএসসি ইনশাল্লাহ পার হয়ে যাবে ভাইয়া। তোমরা ভালো করে কষ্ট করে পড়াশোনা করছো, এইচএসসি কাভার হয়ে যাবে। কিন্তু মেডিকেল বা ভার্সিটির পরীক্ষা একদিনে হয়, সব সিলেবাস একদিনে পরীক্ষা হবে। তখন কি করবা? তখন কিন্তু ঠিক এই পুরা চ্যাপ্টার, পুরা বই একদিনে রিভিশন দিতে হবে। এই দক্ষতা একদিনে অর্জন হয় বলো? একটা স্টুডেন্ট চাইলেই একদিনে পুরো বই রিভিশন দিতে পারবে? এটা সম্ভব না। আগে থেকেই প্রিপেয়ার হতে হবে, এমনভাবে পড়তে হবে। আমি বলছি এখন এই চ্যাপ্টার 5 ঘন্টা পড়বা, তখন গিয়ে আধা ঘন্টা পড়লেই হবে। এখন যত বেশি পড়বা তখন তত কম পড়লেই চলবে। আর যদি উল্টা করো, এখন কম পড়ো, আরে পড়বো না, একটু দেখলাম আধা ঘন্টা, এখন যত কম পড়বা তখন তত বেশি সময় পড়তে হবে। আগের চ্যাপ্টারগুলো শেষ কি না? রিফাত বলছে না ভাই আমরা তো একটা চ্যাপ্টার পড়ছি, ফিজিক্স পড়ছি আজকে একটা অধ্যায়, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে আরও পরে। আপাতত আমরা কিছু ডেমো ক্লাস করছি যে আমরা আসলে কিভাবে মেডিকেল প্রিপারেশনটা নিব, কিভাবে আমরা শুরু করব, কিভাবে আগাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে আসো তাহলে, এবার আমরা পড়বো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। আমরা পড়লাম বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। এবার আমরা পড়বো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের সমীকরণ কিন্তু একটু ভিন্ন হয়, ঠিক আছে? স্থিতিস্থাপক বল মানে কি? এই ধরো স্প্রিং, স্প্রিংয়ের বল, স্প্রিং দিয়ে তুমি বল প্রয়োগ করে কোন একটা বস্তু সরণ ঘটালে তার কাজের সমীকরণটা কিন্তু ভিন্ন হবে। সেক্ষেত্রে আমরা বলবো এই ব্যাপারটাকে, এটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ। হ্যাঁ, স্প্রিং দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সরণ। তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ সরণের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। অর্থাৎ স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে তুমি যদি সরণ করো 3 গুণ, বল পাবা কত? কাজ পাবা কত? স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে 3 গুণ সরণ করলে কাজের মান কত? 9 গুণ। গুড। যদি সরণ হয় 2 গুণ তাহলে কাজ হবে 4 গুণ। তাহলে এভাবে আমরা মনে রাখবো স্থিতিস্থাপক বলের দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক, অথবা স্প্রিং দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। ওকে, আচ্ছা। এবার আসো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ শুধুই উচ্চতার সমানুপাতিক, এই কথাটা আমরা মনে রাখবো। অভিকর্ষ বল দ্বারা কাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ।
স্মরণ যদি 3 গুণ হয় কাজও 3 গুণ হবে, ঠিক আছে? স্মরণ 3 গুণ হলে কাজও 3 গুণ হবে। ওকে, নিচে ওগুলো আবার একই দেওয়া আছে। আচ্ছা, এখানে স্প্রিং ধ্রুবকের একক দেওয়া আছে। যেহেতু আমরা দেখলাম W=F হাফ কে এক্স স্কোয়ার, আমরা ওখান থেকে স্প্রিং ধ্রুবকের একক পাই নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের মাত্রা mt·2। স্প্রিং ধ্রুবক কে দ্বারা প্রকাশ করা হয়, এর একক এবং মাত্রাটা একটু আমরা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে? এইখানে দেখো স্প্রিং ধ্রুবক কে, এটা তো ধ্রুবক, কিন্তু ওর মান 3টা জিনিসের উপর নির্ভর করে। সে 3টা জিনিস কি কি এখানে দেওয়া আছে। আমরা এটা মনে রাখবো একটা ছন্দ দিয়ে। মাঝে মাঝে আমরা কিছু জিনিস ছন্দ দিয়ে মনে রাখবো যেন আমাদের স্মৃতিশক্তির উপর চাপ কম পড়ে। স্থিতি স্থাপক দর্জি, এইটা হচ্ছে আমার ছন্দ। তোমরা এই কথাটাই মনে রাখবে, স্থিতিস্থাপক দর্জি। স্প্রিং ধ্রুবক নির্ভর করে স্থিতিস্থাপক দর্জির উপর। মানে কি? স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপকতার উপর। স্প্রিং যে পদার্থ দিয়ে তৈরি তার ইলাস্টিসিটির উপর নির্ভর করে স্প্রিং ধ্রুবক। দতে দৈর্ঘ্যের উপর, স্প্রিংয়ের দৈর্ঘ্য তার উপর নির্ভর করে। আর জতে জ্যামিতিক গঠন, স্প্রিংয়ের জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে। তাহলে স্প্রিং ধ্রুবক নির্ভর করে স্থিতিস্থাপক দর্জির উপর, মানে স্থিতিস্থাপকতা, স্প্রিংয়ের দৈর্ঘ্য, স্প্রিংয়ের জ্যামিতিক গঠন, এই 3টা জিনিসের উপর স্থিতিস্থাপক ধ্রুবক নির্ভর করে, ঠিক আছে? ওকে, এই যে 3টা করে অপশান, যে জায়গাগুলোতে সেগুলো থেকে মেডিকেল অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর আসে যে নিচের কোনটির উপর স্প্রিং ধ্রুবক নির্ভর করে না? স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর, স্প্রিংয়ের প্রস্থের উপর, জ্যামিতিক গঠনের উপর, পদার্থের স্থিতিস্থাপকতার উপর। বলো তো কোনটা? নিচের কোনটার উপর স্প্রিং ধ্রুবক নির্ভর করে না? স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর, স্প্রিংয়ের প্রস্থের উপর, জ্যামিতিক গঠনের উপর, পদার্থের স্থিতিস্থাপকতার উপর। প্রস্থের কিন্তু লেখা নেই, তাহলে প্রস্থের উপর নির্ভর করে না, ঠিক আছে? ওকে, তো আমরা স্প্রিং ধ্রুবক দেখলাম, আমরা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ দেখলাম, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ দেখলাম। এরপর অভিকর্ষ বলের আবার কিছু কথা আছে যেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এগুলো রিপিট, এগুলো একই কথা, এগুলো লাগবে না। ওকে, তাহলে আমরা এবার কাজ শেষ, মোটামুটি শক্তিতে চলে আসলাম। শক্তি পড়ার আগে আমরা একটু দেখি আমাদের কিছু প্রশ্ন প্র্যাকটিস করা যায় কি না। আমাদের অনুশীলনী থেকে তোমাদেরকে একটু দেখাই যে আমাদের এই বইয়ের, ইসাক স্যারের বই বলো আর তপন স্যারের বই বলো, অনুশীলনীতে অনেকগুলো কোশ্চেন আছে। হ্যাঁ, অনুশীলনীতে অনেকগুলো কোশ্চেন আছে। তোমরা কি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো? বলো তো, তোমরা কি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো? তোমাদের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নগুলো সব সলভ করে ফেলবা। দেখতেছো তো এগুলোই আসে, এগুলো সলভ করলে এইচএসসিও কাভার হবে, ঢাকা ভার্সিটিও কাভার হবে, মেডিকেলও কাভার হবে, সব কাভার হয়ে যাবে। তোমরা আর দেরি করিও না, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনুশীলনীর শেষে যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলবা। তোমার নোট খাতা থাকলে আরও ভালো, যেখানে তুমি এগুলো সলভ করছো। সহজ তো সহজ, যেগুলো ওগুলো এমনিতে পারবা, আর যেগুলো পারো না ওগুলো প্র্যাকটিস করবা। অনুশীলনের কোশ্চেন ব্যাংক সলভ করলে চান্স পাওয়ার নিশ্চয়তা প্রায় 80%, কারণ ওইখানে হাজার হাজার প্রশ্ন আছে যেগুলো সবই পারফেক্ট। তো তোমরা এটাই বলো, কত হবে উত্তর? কাজের মান 0 হবে প্রযুক্ত বল আর স্মরণের মধ্যবর্তী কোণ কত হলে? বলো দেখি। ওকে, এটা বেশি সহজ হয়ে গেছে তাই না? বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হবে 90। ঠিক আছে,
আচ্ছা, এটা আসো বুয়েটে আসা ম্যাথ। এটা কত হবে বলো? 10 নিউটন বল প্রয়োগে একটা গাড়িকে 100 মিটার সরানো হলো, কাজ কত হবে? বল আর সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এফ বল হচ্ছে 10, এস 100 মিটার, কস 60-র মান আমি একবারে লিখে দিই 0.5, ঠিক আছে? দেখছো? তাহলে ক্যালকুলেশন করো, কাজ কত হবে? 500। আচ্ছা হ্যাঁ, নওশিন একটা ভালো কথা বলছো ভাইয়া, যে অনুশীলনীর কোশ্চেনে কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল আছে। অবশ্যই তুমি যেটা সঠিক সেটাই করবা, ভুল তো তুমি তো বুঝছো ওটা ভুল, ভুলের উপর তো আর দাঁড়ায় থাকা যায় না, তাই না ভাইয়া বলো? তুমি ওটা পারফেক্টলি করে তুমি সঠিক উত্তরটাই দাগায় রাখবা, আর পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো যে ভুল আছে, ঠিক আছে? তো ভুল থাকলে আমরা ভুলটা দাগাবো না, এটা বোকার কথা। যদি কেউ বোকা থাকে তাহলে সে বলবে ভুল থাকলে ভুলটাই দাগাও, যেটা সঠিক আমরা সেটা দাগাবো। এটা বলো, বল সরণ এবং কাজের মধ্যে সম্পর্ক কেমন? জগন্নাথ ইউনিভার্সিটিতে 1516 সালে আসছিল। ওকে, তোমাদের উত্তর সবারটাই সঠিক হয়েছে যারা উত্তর দিয়েছো। ডাবল ইকুয়াল টু এফ ডট এস, কারণ আমরা জানি এটা হচ্ছে ডট গুণফল, ঠিক আছে? দেখি এরপরে কাজ থেকে কোনো প্রশ্ন আছে কি না। বাকিগুলো অবশ্য ক্ষমতা শক্তি এগুলো থেকে। এইটা বলো, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হবে বলো? কোন অবস্থায় কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে? ঠিক আছে, তাহলে জিরো জিরো, কারণ কস 0 ডিগ্রির মান 1, এবং এক্ষেত্রেই কাজের মান হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে আমরা চলো আমরা আরেকটু পড়ি, দেখি শক্তিটা পড়ব। কাজ আর শক্তি পড়ব। তাহলে শক্তি, কাজ এবং শক্তি অনেকটাই কাছাকাছি জিনিস, শক্তি বা এনার্জি, ঠিক আছে? ওকে, এরপর আসো কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। শক্তির বিভিন্ন রূপ আছে, হ্যাঁ, শক্তির 9টা রূপভেদ আছে এখানে। এই 9টা রূপভেদ মনে রাখার জন্য আমাদের ছন্দ আছে, তোমরা যদি চাও লিখে রাখতে পারো। আমি লিখে দিচ্ছি, সৌরেন চাচার তবলার শব্দে আমার রাত
পেরিয়ে যায়, বিশাল বড় কথা। তবে এখানে 9টা রূপভেদই আছে, যেমন সৌরেন্তে সৌরশক্তি, চাচারতে চৌম্বক শক্তি ম্যাগনেটিক এনার্জি, তবলারতে তড়িৎ শক্তি তাপ শক্তি, দুটাই হয়। ঠিক আছে, শব্দে শব্দ শক্তি, আমারতে আলোক শক্তি, রাতে রাসায়নিক শক্তি, যায়তে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, দেখো পেরিয়েতে পারমাণবিক শক্তি, সব হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, ছন্দ দিয়ে মনে রাখতে চাইলে রাখতে পারো, কারণ এরকম প্রশ্ন একবার আসছিল, নিচের কোনটি শক্তির রূপভেদ নয়, ছিল পারমাণবিক শক্তির জায়গায় আণবিক শক্তি। আণবিক শক্তি বলতে কিন্তু কিছু নাই, আছে, কিন্তু সেটা শক্তির রূপভেদ আলাদা করে বলা নেই। ওকে, তাহলে পারমাণবিক শক্তি শক্তির রূপভেদ, আণবিক শক্তি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম 9 রকমের শক্তি আমরা দেখলাম। এবার আসো আমরা পড়ব যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি 2 রকম হয়, গতিশক্তি আর স্থিতিশক্তি বা বিভব শক্তি, ইংলিশে বলা হয় কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। দেন এখানে আছে শক্তি রূপান্তর। শক্তি রূপান্তর মানে শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা। তো এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, দেখো পানির দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা যায়। তোমরা কি জানো আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোনটা, যেখানে পানির শক্তিকে ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপাদন করা যায়? বলতে পারো? এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। আমাদের দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়, কোন নদীতে? ভেরি গুড, তোমরা তো পারো রে, সবই পারো। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কোন নদী? কর্ণফুলী নদী। ভেরি গুড, কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে কাপ্তাই অঞ্চলে বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। তোমরা কি জানো যে জলবিদ্যুৎ কেন্দ্রে আসলে পানির কোন শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়? তোমরা কি জানো এটা? কোন শক্তিটাকে এটা কি পানির স্থিতিশক্তি নাকি গতিশক্তি নাকি যান্ত্রিক শক্তি নাকি কোন শক্তি? তোমাদেরকে আমি এটা একটু বলি যে কিভাবে তড়িৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা বলবো যে পানির বিভব শক্তি থেকে তড়িৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, আমি এটুকু তো বোঝাই। ধর এটা নদী, পানি আসছে, ভালো কথা। তুমি যদি নদীতে বাঁধ দাও, বাঁধ দিলা, পানি আর যেতে পারছে না, ফলে পানি কি হবে? পানি আস্তে আস্তে জমা হওয়া শুরু হবে, আরও পানির উচ্চতা কিন্তু বাড়বে। এবার পানি উঁচু হইতেছে, অনেক পানি জমা হয়ে গেছে, বাঁধ দিলাম, এনে যে পানি জমা হইল, উপরেও পানি জমা হচ্ছে, নীল পানি, আকাশি পানি দিলাম। এবার আমরা কি করি? এই পানিটাকে নিচে নামাই নিয়ে আসি, বুঝছো? পানিটা উপর থেকে তীব্র বেগে, প্রচুর পরিমাণ পানি তীব্র বেগে নিচে নামতে শুরু করে। যেখানে এসে নামছে পানিটা, হ্যাঁ, সেই জায়গায় আমাদের আছে জেনারেটরের পাখা। তোমরা জানো জেনারেটর এমন একটা যন্ত্র যেটাকে ঘোরালে তড়িৎ শক্তি পাওয়া যায়। জেনারেটর এমন একটা যন্ত্র যার
এই মাথাকে ঘোরালে তড়িৎ পাওয়া যায়, তড়িৎ। তোমরা জেনারেটর দেখছো ভাইয়া পুরা? বিয়ে বাড়িতে বা অফিসে জেনারেটর চালাই দিলে কারেন্ট পাওয়া যায়, বিদ্যুৎ গেলে আমরা জেনারেটর চালাই, দেখছো না? তো জেনারেটর ঘোরাইতে হবে। তুমি যেভাবেই জেনারেটর ঘোরাও তোমার ব্যাপার, ঘোরাইলে জেনারেটর তোমাকে তড়িৎ উৎপাদন করে দিবে। তা আমি এবার পানির স্রোতের শক্তিকে কাজে লাগিয়ে জেনারেটর ঘোরাচ্ছি। জেনারেটর ঘোরাইলে এদিক দিয়ে আমার তড়িৎ পাওয়া যাবে, বুঝছো? তাহলে তোমরা বলো তো, আমি যখন বাঁধ দিয়েছিলাম, পানিগুলো যখন জমা হয়েছিল, তখন আসলে পানির মধ্যে কোন শক্তি জমা হয়েছিল বলো? যখন আমি বাঁধ দিয়েছি তখন পানির মধ্যে কোন শক্তি জমা হয়েছে? আস্তে আস্তে, এটা হচ্ছে ভাইয়া বিভব শক্তি। বিভব শক্তি ভাইয়া, বুঝছো? পানির মধ্যে বিভব শক্তি জমা হবে এবং এই শক্তিটাকে যখন তুমি পাইপ দিয়ে নিচে নিয়ে আসবা তখন বিভব শক্তিটা হয়ে যাবে গতিশক্তি। বিভব শক্তিটা হয়ে যাবে গতিশক্তি এবং যখন সেই টারবাইনকে ঘোরাবে তখন গতিশক্তিটা হয়ে যাবে যান্ত্রিক শক্তি এবং টারবাইন ঘোরার ফলে এই যান্ত্রিক শক্তিটা হয়ে যাবে তড়িৎ শক্তিতে। ওই যে আমরা পড়েছিলাম, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু রূপান্তর আছে। তাহলে যদি তোমাকে বলা হয় যে বাঁধ সৃষ্টির মাধ্যমে পানি থেকে যে তড়িৎ উৎপাদন করা হয় সেখানে কোন শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, তাহলে বিভব শক্তি। কিন্তু যদি তোমাকে এভাবে বলে যে গতিশীল পানির স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ উৎপাদন করা হয়, তখন তুমি কি দিবা? বিভব শক্তি দিবা নাকি গতিশক্তি দিবা বলো? যদি বলা হয় গতিশীল পানির স্রোতকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করলে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, তখন কিন্তু আর বিভব শক্তি দিবা না, কারণ তখন অলরেডি বিভব শক্তি গতিতে পরিণত হয়ে গেছে, তখন দিবা গতিশক্তি। আবার যদি এমন আসে যে টারবাইন ঘুরিয়ে জেনারেটরে তড়িৎ উৎপাদন করা হচ্ছে, তখন কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে? বিভব শক্তি, গতিশক্তি নাকি যান্ত্রিক শক্তি বলো তো? টারবাইন ঘুরিয়ে জেনারেটরে তড়িৎ উৎপাদন করা হচ্ছে, কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হলো? সরাসরি টারবাইন ঘোরার কথা আসছে, তাহলে এবার হবে যান্ত্রিক শক্তি, কারণ টারবাইন ঘোরার ব্যাপারটা একটা যান্ত্রিক শক্তির কারণে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমি তিনটা রিপিট করছি। যদি বলা হয় পানিতে বাঁধ দিয়ে তড়িৎ উৎপাদন করা হচ্ছে, কোন শক্তি তড়িৎ শক্তি হবে? তাহলে বিভব শক্তি। যদি বলা হয় গতিশীল পানির স্রোতকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হচ্ছে, তাহলে কোন শক্তি তড়িৎ শক্তি হচ্ছে? তাহলে হবে গতিশক্তি। যদি বলা হয় টারবাইন ঘুরিয়ে তড়িৎ উৎপাদন করা হচ্ছে, তাহলে কোন শক্তি তড়িৎ উৎপাদন করছে? তাহলে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, ওকে। এই তো সুন্দর বুঝছো তোমরা। তাহলে ভাই তোমরা জেনে রাখো, পৃথিবীতে যত তড়িৎ উৎপাদন করা হয় সব এই জেনারেটর ঘোরানোর মাধ্যমেই উৎপাদন করা হয়। শুধুমাত্র সৌর বিদ্যুৎ ছাড়া, হ্যাঁ, সূর্যের আলো থেকে তড়িৎ উৎপাদন হয়, এটা তো সরাসরি ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, আলো পড়লে তড়িৎ পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এই ফটো তড়িৎ ক্রিয়া বাদে যত ধরনের তড়িৎ উৎপাদন হয় সবে জেনারেটর দিয়ে হয়। তোমরা আমাকে জিজ্ঞাসা করো, বলো যে কোন পদ্ধতিতে তড়িৎ উৎপাদনের ব্যাপারে জানতে চাও? যে ভাই এইটা কোনভাবে হয়, লিখো যে কোন পদ্ধতিতে তড়িৎ উৎপাদন সম্পর্কে জানতে চাও। তড়িৎ তো অনেকভাবে উৎপাদন করা যায়, বলো তো যে কোনো একটা পদ্ধতি, যে এটা কিভাবে হয় ভাইয়া বলো। আচ্ছা, বলেছো ভাই কয়লা খনিতে, কয়লা মানে তাপ বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। ঠিক আছে, ভালো কথা। তাহলে চিন্তা করো, প্রথমে আমরা কয়লা জ্বালাই, কয়লা জ্বালায় তাপ পাই, প্রচুর কয়লা জ্বালানো হয়, ফলে প্রচুর আগুন হয়, আগুন থেকে তাপ হয়, সেই তাপটা দিয়ে আমরা পানি বাষ্পে পরিণত করি, পানি ফুটাই। বড় বড় ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির নিচে আগুন জ্বালাচ্ছি, ট্যাঙ্কিতে পানি আছে, পানি ফুটতেছে, পানি ফুটলে পানি থেকে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্পটা একটা পাইপ দিয়ে নিয়ে আসা হয়। এই বাষ্প প্রচুর চাপ সহকারে এই বাষ্পটা এই টারবাইনের সামনে খুলে দেওয়া হয়। বাষ্প যখন প্রচুর চাপ নিয়ে বের হতে থাকে
তখন এই টারবাইন ঘোরে এবং বিদ্যুৎ উৎপাদন হয়। বাষ্পের চাপটা কেমন এটা বোঝাই। তোমরা ফ্রাইং প্যানে রান্না করছো, ফ্রাইং প্যানে রান্নার সময় একটা ঢাকনা দেওয়া হয় কাঁচের, ওই ঢাকনাতে একটা ছোট্ট ছিদ্র থাকে, দেখছো এই ছিদ্রটা? ওটা দিয়ে বাষ্প বের হয়, দেখছো? বা প্রেসার কুকার যে সিটি দেয়, আমরা বলি না সিটি দিচ্ছে, সাউন্ড হচ্ছে, প্রেসার কুকার আসলে কিসের প্রেসারে ওই সিটিটা দেয় বলো তো? বাষ্পের চাপে। বাষ্পচাপ কিন্তু অনেক মারাত্মক চাপ। তাহলে এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথমে কয়লা জ্বালিয়ে আগুন উৎপাদন করে বাষ্প তৈরি করা হয়, সেই বাষ্প পাইপ দিয়ে এনে টারবাইনের সামনে খুলে দেওয়া হয়, ফলে সেখানে টারবাইন ঘোরে এবং তড়িৎ উৎপাদন হয়। এবার আসো, তোমরা অনেকে জিজ্ঞাসা করবে পারমাণবিক বিদ্যুৎ। তোমরা বলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের কি হয় জানো? ফিউশন না ফিশন, কোনটা হয় বলো তো? ফিউশন না ফিশন? ফিশন হয়, ঠিক আছে, ফিশন। ফিশন মানে ইউরেনিয়াম ভেঙে যায় এবং কম ভারী মৌল তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপাদন হয়। এই শক্তিটা হচ্ছে তাপ শক্তি। তার মানে যখন পারমাণবিক বিক্রিয়া হয়, ফিশন বিক্রিয়া হয়, তখন তাপ তৈরি হয়। মোটামুটি তোমরা শুনে থাকবা জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, কি হয়েছিল? প্রচণ্ড তাপের উৎপত্তি হয়েছিল, মানুষ পুড়ে গেছিল ভাইয়া, হ্যাঁ, পুড়ে বাষ্প হয়ে উড়ে গেছে। 3-4-5 হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপাদন হয়। পারমাণবিক বিক্রিয়া এতটাই মারাত্মক, এতটাই তীব্র, তোমার আমার কল্পনার বাইরে। 5,000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপাদন হয় বা এর চেয়েও বেশি তাপ উৎপাদন হয়। আমাদের এই বাংলাদেশে যদি পারমাণবিক বোমা ফেলা হয়, আমরা সবাই লিটারেলি বাষ্প হয়ে উড়ে যাব, এতটাই শক্তিশালী এই ফিশন বিক্রিয়া। তো যখন নিয়ন্ত্রিত উপায়ে ইউরেনিয়ামের ফিউশন করা হয়, তখন প্রচুর তাপ উৎপাদন হয়। এবার তাপ উৎপাদন হইলে সেখান থেকে কারেন্ট কিভাবে পাবা বুঝছো? ওই তাপ বিদ্যুতের মতো এই তাপ দিয়ে পানি বাষ্পীভূত করা হয়, বাষ্পীভূত পানি, বাষ্পচাপ, টারবাইন ঘুরবে, কারেন্ট উৎপাদন হবে, ঘুরাই ফিরাই সেম। বায়ু বিদ্যুতে বড় বড় পাখা ঘুরে, ওই পাখার নিচে থাকে জেনারেটর, জেনারেটর ঘুরে, ফলে তড়িৎ উৎপাদন হয়। হ্যাঁ, অত ইউরেনিয়ামও লাগে নাই, 50 গ্রাম বোমার মধ্যে থাকলেও 5 গ্রামেই বিক্রিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা তাহলে দেখলাম শক্তি রূপান্তর, এখানে আরো কিছু উদাহরণ আছে ভাই। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি টারবাইন ঘোরার কথা থাকে তাহলে কোন শক্তি তড়িৎ হবে, দেখি মনে আছে কিনা বলো। টারবাইন ঘোরার কথা যদি থাকে তাহলে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়? টারবাইন ঘুরতেছে, তাহলে কি লিখবো, কি দাগাবো? তাহলে দেখাবো যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? হ্যাঁ, দেখো মেডিকেল অ্যাডমিশন এটা আসছে। আচ্ছা, এরপরে আসো, এটা একটা ইম্পর্টেন্ট, যে কোন ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়? গ্রুপ 1-2 মৌল যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, হ্যাঁ, এরা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখায়, এদের উপর আলো পড়লে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো মোটামুটি একটু রিডিং পড়বা। কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম, কাজের একক, শক্তির একক সেম। শক্তির সমীকরণ গতিশক্তির সমীকরণে আসি, ইকে ইকুয়াল টু হাফ mv²। ই হচ্ছে এনার্জি, কেতে হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে হাফ mv², ঠিক আছে? মাত্রা তো কাজের মাত্রা সেম, এককও সেম। আচ্ছা, এখানে গতির কয়েকটা উদাহরণ দেওয়া আছে, মনে রাখবা। আমরা 3টা এক্সাম্পল দিচ্ছি। বিনা বাধায় পড়ন্ত একটা বস্তুর মধ্যে যে শক্তি, সেটা হচ্ছে রৈখিক গতিশক্তি, বা এটা রৈখিক গতির উদাহরণ। আর ফ্যানের পাখা যে ঘুরছে, এটা কি গতি? ঘূর্ণন গতি। আর যদি এমন হয় যে ঘুরছেও আবার সরণও হচ্ছে, ঘূর্ণনও হচ্ছে, সরণও হচ্ছে, তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে জটিল গতি। গাড়ির চাকা, ফুটবল, এসব ক্ষেত্রে গাড়ির চাকা যেমন ঘুরে
আবার সামনে আগায়ও যায়, এটাকে বলে জটিল গতি। হ্যাঁ, তাহলে রৈখিক গতি হচ্ছে শুধুই পড়ছে বা সামনে যাচ্ছে, আবর্ত গতি মানে ঘুরছে, আর জটিল গতি মানে ঘুরছেও এবং সামনেও যাচ্ছে, দুটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা উদাহরণ কোথায়? ফুটবল, গাড়ির চাকা, এসব জায়গায় আমরা জটিল গতি পাই। ওকে, আচ্ছা, এরপরের পেজে যদি আসি, এখানে গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ। ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, যে সমীকরণ আমরা আগে দেখেছি, সেখান থেকে আমরা পাবো গতিশক্তি ইকে পি স্কোয়ার বাই 2m বা হাফ পি স্কোয়ার এম। পি হচ্ছে এখানে ভরবেগ। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কেমন? আচ্ছা, এটা একটু হ্যাং করছে, দাঁড়াও আমি ঠিক করে নিচ্ছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে হাফ পি স্কোয়ার বাই এম। ঠিক আছে, এই যে এটা, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি কি না, ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। এই দুটো সমীকরণ আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 4বার আসছে এখান থেকে, জাস্ট এইটুকু জায়গা থেকে 4বার প্রশ্ন আসছে, ভাবা যায়? এইটা প্রশ্ন এমনই আসতো বারবার, যে কোনো একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? বলো, কোনো একটা বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয়, গতিশক্তি কতখানি হবে? 4 গুণ। কারণ আমরা জানি ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। ভরবেগ যদি আমরা 2 গুণ বাড়াই, গতিশক্তি বাড়বে 4 গুণ, তাই না? ঠিক আছে, এরপরের টপিকটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যর সিদ্ধান্তটাতে চলে যাই আমরা। সবার শেষে লেখা আছে, এই যে এখানে আসো, এখানে দেখো কি লেখা, যে কৃত কাজ ইকুয়াল টু কণার গতিশক্তির পরিবর্তন। এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো তোমাদেরকে আমরা এখন ট্রিক্সের মধ্যে ফেলি, দেওয়া হয় যে ধরো একটা বস্তুর ভর এত, বেগ এত, ভরবেগ এত, হ্যাঁ এতখানি স্মরণ করা হলো, এতে গতিশক্তির পরিবর্তন হলো 350 জুল। তাহলে কৃত কাজের মান কত? বলো তো। ধরো তোমার দেওয়া আছে যে কোনো একটা বস্তুর এই হাবিজাবি এত ভর, এত গতি, এত হচ্ছে ভরবেগ, এত হচ্ছে স্মরণ, এতে গতিশক্তির পরিবর্তন হলো 350 জুল, কৃত কাজের মান কত? এখানে একটা ট্রিক্স আছে, ওই সব তথ্য আমার কোনো কাজে লাগবে না, গতিশক্তির পরিবর্তন যেটা, সেটাই কৃত কাজ। আমরা কোথা থেকে পেয়েছি? এটা কাজ শক্তি উপপাদ্য থেকে পেয়েছি। এরকম বোকা বানানো হয়, স্টুডেন্টরা তো তথ্য দিয়ে ক্যালকুলেশন করতে থাকে, কী রে ভাই কোন সূত্র ইউজ করবো, হাবি যাবি না। মেডিকেলে যেটা হয়, তোমরা 1 ঘন্টার সময় মানে 60 মিনিট, 60 মিনিটে 100 মার্কের প্রশ্ন উত্তর দিতে হবে। তো 60 মিনিটে 100 মার্কের প্রশ্নের উত্তর দিতে তুমি বুঝতে পারতো একটা প্রশ্নে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে উত্তর দিতে হবে, তাই না? তো 1 মিনিটের কম সময়ে তুমি একটা ম্যাথ করতে পারবা? তাই কর্তৃপক্ষ এমন ম্যাথ দেয় যেটা আসলে ক্যালকুলেশন অনেক ইজি, বাট তুমি ধরতে পারতেছো না, অত বড় ক্যালকুলেশন করতেই হবে না, দেখেই উত্তর বলতে পারবা, এরকম প্রশ্নই থাকে বেশি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখতে পারি। গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? না।
কারণ আমরা গতিশক্তির সমীকরণ দেখেছি হাফ এম ভি স্কোয়ার, ভর তো ঋণাত্মক হয় না, বেগ ঋণাত্মক হলেও স্কোয়ার করলে ধনাত্মক হয়ে যাবে, তাহলে এটা কখনো ঋণাত্মক হতে পারে না। একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর ভরবেগ সমান, গতিশক্তি বেশি কার? যে হালকা তার গতি বেশি, তাহলে তার গতিশক্তিও বেশি, বুঝছো? তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি। আর যদি এমন হয় একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, ভরবেগ কার বেশি? তাহলে যার ভর বেশি তার ভরবেগ বেশি, মনে রাখবা। এটা মুখস্থ করাই ভালো, সহজে মনে থাকে। হ্যাঁ, তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি আর ভারী বস্তুর ভরবেগ বেশি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে শক্তি আমরা দেখলাম, এখানে শক্তির কিছু ম্যাথ আছে। মেডিকেল অ্যাডমিশনে সাধারণত বড় বড় ম্যাথ একদমই লাগে না, টোটালি স্কিপ করার সুযোগ আছে, কারণ এগুলো একটাও আসবে না। আচ্ছা, এবার আমরা বিভব শক্তি পড়ব। গতিশক্তি তো পড়লাম, এবার বিভব শক্তি পড়ব। বিভব শক্তি কখন কখন তৈরি হয় বা কখন জমা হয়? ওই যে আমরা যখন তীর ধনুক, আমরা যদি ধনুককে বাঁকাই যদি তীর ছুড়ি, তাহলে তীর কত বেগ নিয়ে সামনে যায়, কোন শক্তি পাইলো তীরটা? আসলে আমরা যখন ধনুক বাঁকাচ্ছিলাম তখন ধনুকের মধ্যে বিভব শক্তি জমা হচ্ছিল, সেই বিভব শক্তিটা তীর ছেড়ে দিলে গতিশক্তিতে রূপান্তর হয়ে চলে যায়। তাহলে ধনুকের তারে তীর লাগিয়ে টানলে অথবা ধাতব পাতকে বাঁকালে, রাবারকে প্রসারণ করলে, এদের আকার পরিবর্তনের জন্য এদের মধ্যে বিভব শক্তি জমা হয়। এছাড়াও পাহাড়ের উপরে বা উঁচুতে যে পানি জমা থাকে, পাহাড়ের উপরে যে বরফ জমা থাকে, ইনফ্যাক্ট আকাশের মেঘের মধ্যেও কোন শক্তি জমা থাকে? স্থিতিশক্তি জমা থাকে। এগুলো হচ্ছে স্থিতিশক্তি কোথায় কোথায় জমা থাকে তার উদাহরণ, তোমাদেরকে উদাহরণটা মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? তাহলে কি কি? অনেক উঁচুতে অবস্থিত পানি, পাহাড়ের চূড়ায় থাকা বরফ, আকাশের মেঘ, ধনুকের তারে তীর লাগিয়ে টানা, ধাতব পাতকে বাঁকানো, রাবারকে প্রসারণ করা, বা তোমরা বাচ্চাদের গাড়িগুলা দেখবা পেছনে একটা সুতা থাকে, সুতাটা টান দিচ্ছ, দিয়ে ছেড়ে দিলা, তখন গাড়িটা আগাচ্ছে। এখানে যখন আমরা সুতাটাকে টান দেই তখন বিভব শক্তি জমা হয়, এরপরে গাড়িটা চলতে থাকে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে উদাহরণ ভাই। হ্যাঁ, এইখানে আসো, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি এখান থেকে কবে প্রশ্ন আসবে, কারণ এখন এখান থেকে প্রশ্ন আসছিল অনেক আগে। বিভব শক্তির প্রকারভেদ নয় কোনটি? হ্যাঁ, অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে? তো তিনটা বিভব শক্তি আছে, অভিকর্ষীয়, স্থিতিস্থাপক আর তড়িৎ বিভব শক্তি। তো এর বাইরে আরেকটা আমরা উদাহরণ হিসেবে দিই, যেমন চৌম্বক বিভব শক্তি। নিচের কোনটি স্থিতিশক্তির প্রকারভেদ নয়? অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, চৌম্বক বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। তো খেয়াল করে দেখো, চৌম্বক বিভব শক্তি নাই ভাইয়া। তো আমরা এটা মনে রাখি অতি স্থিতি এই কথাটা দিয়ে। অতে অভিকর্ষীয় বিভব শক্তি, ততে তড়িৎ বিভব শক্তি, স্থিতিতে স্থিতিস্থাপক বিভব শক্তি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অতি স্থিতি, এটা দিয়ে আমরা এই তিনটা বিভব শক্তির নাম মনে রাখবো। এখানে চৌম্বক বিভব শক্তি বলতে কিছু নাই। এখানে একটা ম্যাথ আছে, অনেক বড় ম্যাথ। আচ্ছা, আমরা এই ম্যাথটা করব। আমি একটা ট্রিক্স দেখাই দিব, এই ধরনের ম্যাথ এভাবে করতে পারবা। দেওয়া আছে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিছে। আচ্ছা না, অনেক উপর থেকে ফালাই দিছি। যত উপর থেকে ফালাই দিলাম সেটা মনে করো আমার ক্যাপিটাল এইচ, সর্বোচ্চ উচ্চতা। দশ মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে উচ্চতা কত থেকে ফেলে দেওয়া হয়েছে? আচ্ছা, মধ্যবর্তী যে উচ্চতা এটা হচ্ছে স্মল এইচ, ওকে বুঝলাম।
আর কত গুণ এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। তো n এর মান হচ্ছে 2। আমার সূত্র হলো ক্যাপিটাল H ইকুয়াল টু স্মল h ইন্টু n+1। তাহলে বলো তো কত হবে? উত্তর বের করো। হ্যাঁ, তাহলে স্মল h হচ্ছে 10, n মানে 2 প্লাস 1 মানে 3, তাহলে 30 মিটার। তাহলে 30 মিটার উচ্চতা থেকে বস্তুটা ফেলাই দেওয়া হয়েছিল। আসলে উত্তর দেখি। ওকে, তাহলে ছোট্ট করে করব আমরা, কোনো কিছু অত দেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখি এমনি পারো কিনা। প্রশ্ন হচ্ছে ষাট মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, কত উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে বলো। আমরা ফেলছি 60 মিটার থেকে, 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, কত উচ্চতায় ওর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে বলো। তার মানে স্মল h বের করতে হবে। দেখো তো তোমরা পারো কিনা। ক্যাপিটাল H 60, মুখটা আরেকবার করো আপু। এবার স্মল h বের করতে হবে। আগের বার তো আমরা ক্যাপিটাল H বের করছি। এই টেকনিকে আবার এইচএসসিতে ম্যাথ করিও না রে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য শর্টকাট। ঠিক আছে, আচ্ছা যখন আমাদের স্মল h বের করতে হবে তখন আমরা সমীকরণ লিখব ক্যাপিটাল H বাই n+1, এইটা। ক্যাপিটাল H এর মান হচ্ছে এখানে 60, আর n এর মান হলো 2 আর 1, তার মানে 60/3, তাহলে অ্যান্সার হবে 20 আসছে কার কার? তোমরা যেটা ভুল করছো, তোমরা ওই একই সমীকরণ ব্যবহার করছো। আগের বার আমরা কি বের করেছিলাম? আগের বার আমরা ক্যাপিটাল H বের করছিলাম, কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। এবার আমরা বলে দিয়েছি 60 মিটার থেকে ফেলে দেওয়া হয়েছে, কোন জায়গায় গিয়ে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তার মানে স্মল h বের করতে হবে। তো এই সমীকরণ থেকে স্মল h মানে ক্যাপিটাল H বাই n+1, এইটুকুই তো চেঞ্জ। তাহলে পারবে না? হ্যাঁ পারছো, ঠিক আছে। তাহলে এইভাবে এটা শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যখন গতিশক্তি বিভব শক্তির 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম বলবে। হ্যাঁ, অন্য আবার অন্য হবে। এটা শর্টকাট ট্রিক শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি গতিশক্তি বিভব শক্তির কত গুণ দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে এগুলা নর্মাল কথাবার্তা আছে, এগুলো লাগবে না। এখানে যে শক্তির নিত্যতা নীতির ব্যবহার দেওয়া আছে, এখানে আমরা যেটা আলোচনা করলাম আজকে একটু, এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে যেখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়। ইউরেনিয়াম 235/92। তোমরা জানো ইউরেনিয়ামের আরেকটা আছে, ইউরেনিয়াম আরেকটা আইসোটোপ আছে, সেটা কত? এটা 235, আরেকটা কত? ওটা 238। ইউরেনিয়াম 238 গবেষণার কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ, আর 235টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এরপরে আমাদের ক্ষমতা, তো আমরা কাজ আর শক্তিটাই পড়ব। আসো এখান থেকে আরেকটু প্র্যাকটিস করি।
আর কি কি ম্যাথ করা যেতে পারে? দেখো তো ভাই আপুরা এটা পারো কিনা। 60 নম্বর এমসিকিউটা, নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তির সাথে এর ভরবেগের সম্পর্ক কেমন বলো তো? তাহলে ভাইয়া কি বলছে, অনুশীলনীর সব কোশ্চেন প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 16-17 সালে আসছে। হ্যাঁ, তাহলে আমরা পড়েছিলাম ইকে প্রপোর্শনাল টু পি স্কোয়ার, তাহলে ভরবেগের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে নিচেরটা কত হবে বলো? ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? এটাও 4 গুণ হবে। গুড, এগুলাই মেডিকেলে আসে বিভিন্ন সময়। হ্যাঁ, তো তোমরা বলে গেলে কি কঠিন, পড়লে কি পড়া কঠিন? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, যেহেতু আমরা আজকে এটা পড়ছি, তাহলে আশা করি তোমরা সবাই পারবা। বলো তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? সেন্ট্রিপেটাল ফোর্স বলে, বা কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বলও বলে। এই বল দ্বারা কৃত কাজ 0, ঠিক আছে? তো সবই উত্তর নাকি রে? হ্যাঁ, দেখো তো ভাইয়া, কাজের অভিকর্ষ একক কি হবে? তোমাদেরকে আমি এটা বের করে দেখাইছি। কাজের অভিকর্ষ একক কি হবে? নর্মাল এককে অভিকর্ষের দ্বারা অনুপাত করলে। আগের সব চ্যাপ্টার শেষ না রিফাত, আমরা একটা চ্যাপ্টারই পড়লাম আজকে। তোমাদেরকে এটা ডেমো ক্লাস দেখানো হচ্ছে কিভাবে মেডিকেলের প্রস্তুতি নিতে হয় ভাইয়া। হ্যাঁ, তাহলে নিউটন মিটার হচ্ছে কাজের নর্মাল একক, কিন্তু কাজের অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার। অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার, কাজের একক হচ্ছে নিউটন মিটার, কিন্তু অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার। এগুলাই ভুল হবে, বুঝছো? এই জিনিসগুলাই তোমাদেরকে এখন থেকে শিখতে হবে, এইটাই আমাদের ভুল হয়। বলের দ্বারা কাজের সমীকরণ কি হবে বলো? শর্ত কি হবে বলের দ্বারা কাজ? প্রি মেডিকেল কোর্স করতে পারা মানে মেডিকেল অ্যাডমিশনের সময় তোমার প্রায় 60-70% পড়াশোনা শেষ। তখন তুমি রিভিশন দিবা, সবার চেয়ে আগায় থাকবা, পরীক্ষায় চান্স নিশ্চিত করবা। আর যদি এইচএসসির পরে গিয়ে কোচিং শুরু করো, তখন তোমার বুঝে উঠতেই 2 সপ্তাহ 15 দিন পার হয়ে যাবে। এরপরে দেখবা এত পড়া, জীবনে প্রথমবার পড়তেছে এভাবে, তখন আর দিশা খুঁজে পাবা না। হ্যাঁ, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়াটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? তাহলে শেষ তো নাই আর। এটা বলো তো, স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন শক্তি সঞ্চিত হয়? 75 নম্বরটা, স্প্রিংকে প্রসারিত করলে কোন শক্তি সঞ্চিত হয়? অ্যাডমিশনে কত ঘন্টা পড়তে হবে দৈনিক এরকম কোনো নির্দিষ্ট কথা নাই। তোমার যতক্ষণ লাগবে পড়া শেষ করতে ততক্ষণ পড়বা, এরকম। যতক্ষণ পড়া শেষ করার দরকার, যতক্ষণ পড়তে হবে ততক্ষণ পড়তে হবে। তাহলে স্প্রিংয়ে কোন ধরনের শক্তি জমা হয়? বিভব শক্তি জমা হয়, ঠিক আছে? ওকে, তাহলে বাকিগুলো বড় বড় ম্যাথ, এগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, সাধারণত ওগুলো পরীক্ষায় আসেও না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকো। এভাবেই ফিজিক্স পড়বা, যেসব জায়গায় 3টা করে উদাহরণ আছে, 3টা করে বৈশিষ্ট্য আছে, ছোট ম্যাথ আছে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, পার্থক্য লেখা আছে, রাশির মাত্রা, রাশির একক, এই জিনিসগুলো ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এছাড়াও তোমরা যদি প্রি মেডিকেলে ভর্তি হও, তোমরা কোশ্চেন ব্যাংক পেয়ে যাবা। কোশ্চেন ব্যাংক থেকে যদি একটু দেখো বিগত 10 বছরে কী ধরনের প্রশ্ন আসছে, তাহলে তো তুমি বস। কারণ তুমি জানো কোন পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, তুমি সেগুলো প্র্যাকটিস করবা, সবার চেয়ে আগায় যাবা। যত দিন যাচ্ছে ভাইয়া, প্রতিযোগিতা বাড়ছে। আগে থেকেই প্রস্তুতি নিলে দিন শেষে তুমি হবা সবার চেয়ে কমপ্লিট, সবার চেয়ে গুছানো। তোমার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, অনুশীলনী সলভ করে ফেলা এখনই। যখন যে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্ন সলভ করে ফেলবা। তুমি যদি অ্যাডমিশন কোচিংয়ে এসে আমাকে বলো ভাই আমি এগুলো তো কোনো দিনও করি নাই, এগুলো করাই দেন, করাই আমি দিতে পারবো, বাট তুমি কি পারবা সব মনে রাখতে? জীবনে প্রথমবার একটা অধ্যায়, 2টা অধ্যায়, 10টা অধ্যায়, কত কত অধ্যায়। তাই এখনই সলভ করে ফেলো ভাই। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের প্রি মেডিকেল কোর্স শুরু হয়ে যাচ্ছে, তোমরা দ্রুত এখানে ভর্তি হয়ে যাও। মেডিকেলে যদি কোচিং করতেই চাও ভর্তি হয়ে যাও, কারণ আজ হোক কাল হোক ভর্তি হতেই হবে। এখন ভর্তি হলে প্রি মেডিকেলটা ফ্রি পাবা, প্রি মেডিকেলটা ফ্রি পাবা। এটা এখন করে ফেললে তুমি মেডিকেল প্রিপারেশনের জন্য অন্য সবার চেয়ে আগায় যাবা, তোমার জন্য তখন রাস্তাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, নওশিন, বেলাল, মুক্তা, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়াপুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।